বংশাল থানাধীন ৩১ নং ওয়ার্ডস্থ নূরবক্স লেনের ১৫ নং হোল্ডিংয়ের রোশন ভিলার সিঁড়িঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয়। এর আগে এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক, যেটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে ৪টার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জোবায়েদ যখন এখানে এসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোঁচ দিলে জোবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা বার্জিস শবনম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। মাহির আমরা যেটা তদন্তে পাইছি, মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো। তো আগে থেকে মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান ১.৫ বছর ধরে। আগে তো ছোট ছিল, ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী। প্রেমের সম্পর্কটা ১.৫ বছর ধরে। জোবায়েদ ১ বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না, এই কথা থেকে তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। আর পোস্টটা মারছে মাহির, তাই না? পোস্ট যেটা মারছে এটা মাহির, আর একটাই পোস্ট মারছে। এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনেই ওখানে ছিল। সম্ভবত ২টা চাকু ছিল, দুইজনের কাছে ২টা চাকু ছিল। পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজে তার চাকুটা বাহির করে ওই সে বলা বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটায় পোস্ট মারছে। আচ্ছা, একজন একজন করে প্রশ্ন আমরা বুঝবো না, প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে নেই, আমরা রিপিট করব, ক্লিয়ার করে দিব, আপনাদের কোনো কনফিউশন রাখবো না। এই রাউজান হাটহাজারি সার্কেলের আমি একসময় এএসপি ছিলাম, ঠিক আছে, সার্কেল এএসপি। তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা কাচ্চা খুব অপহরণ হইতো, অপহরণ হয়ে যায়, নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে, আর টেলিফোনে চাঁদা চায়। তা আমরা করতাম কি, ওই যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম, নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমদের ছাড়ো, তারপরে আমরা এটা ছাড়বো। আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি, এইটাও একটা আমাদের টেকনিক ছিল। তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন, আমাদের কাছে হস্তান্তর না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এটা আমাদের একটা পার্ট, টেকনিকের পার্ট। ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে বিষয়টা এরকম না, এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ। প্লিজ আপনারা ওই যে একজনকে প্রশ্ন করার সুযোগ দেন, প্রশ্ন শেষ হলে তারপরে আপনি করেন। হ্যাঁ প্লিজ। বর্ষা শুধু জানতো না, বর্ষা পরিকল্পনাকারী। মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার। এটার জবাব তো আসলে আমি দিতে পারবো না, জবাবটা সেই দিতে পারবে। আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো, 18 বছর, সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না। সে যখন মাহিরের কাছে যায়, মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। আচ্ছা, এই যে আপনি যে ওই সময় পোস্ট দিয়েছে, এটা কি তারা হত্যার উদ্দেশ্যে দিয়েছে
নাকি এমনিতে আঘাত করতে গিয়ে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে আঘাত করতে গিয়েছে? আমরা ধরে নেব যে হত্যার উদ্দেশ্যেই দিছে। ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো, একটা ভয় দেখাতে পারতো। যেহেতু গলায় পোস্টটা দিছে, এখানে কাটছে, সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই। এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই, বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই, ঠিক আছে? আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত মেয়েটা চালু, দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে। ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ, 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে আমরা এটা মেনেই নিছি, কারণ কোনো একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন, এটাই ভালো। কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হবো, আমরা আরেকটু অ্যাক্টিভলি কাজ করতে পারবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারবো, এটা পজিটিভ, ঠিক আছে? কিন্তু ঢাকা শহর 2-2.5 কোটি মানুষ বসবাস করে, এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নার লোকজন বসবাস করে, ভ্যারাইটিজ অফ পিপল, ভ্যারাইটিজ মেন্টালিটি, ক্রাইম যে 2-4টা হবে না এইটা নিশ্চিত বলা যাবে না। পৃথিবীর সব বড় বড় শহর, নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন, ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি। আমরা সেই তুলনায় আমরা মনে করবো যে আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায় সকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ। 100% হয় আমি বলতে পারবো না যে একেবারে 100% ক্রাইম ফ্রি, এটা করাও সম্ভব না, বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে, পাবলিকের মধ্যে যেন যে সেন্স অফ সিকিউরিটি এটা যেন থাকে, এইটা আমরা চেষ্টা করি, এটা করে আছি। আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল, মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ, ওই যে জিনিসগুলো পেয়েছি, এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি, পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনো আমরা পাই না। এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে, এটা এরকম হওয়ার সুযোগ নাই, কারণ আমার এসি, এডিসি, ডিসি তারা পার্সোনালি ইনভলভ। এইরকম একটা যখন ঘটনা ঘটে গেছে, আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র, বিষয়টা অনেক সেন্সিটিভ। আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সবকিছু করছে। কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের ইনটেনশন থাকে, এটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব, যদি এরকম কারো ইনভলভমেন্ট থাকে। নজরুল ভাই, একটা লাস্ট প্রশ্ন করতে চাই। আপনাদের ভাষ্যমতে জুবাইরকে যখন ওই বাসার হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করা হয়, এরপরে আমরা দেখেছি যে তার রাস্তা মনে হচ্ছে ওই বাসার থার্ড ফ্লোরে পাওয়া যায়। ডিসি লালবাগ, এই প্রশ্নটা উত্তর দাও, তুমি ভালো বলতে পারবে। দোতলা থেকে সে বাঁচার জন্য মূলত, বর্ষাদের বাসা তো 5 তলায়, 3 তলায় বর্ষার 3 তলায় সিঁড়ি গোড়া ছিল, এবং সে পুরো নিচের ইয়েটা দেখছে। এই যে হত্যাকাণ্ড যে হয়েছে, বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে জুবাইর দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে। দরজাতে ধাক্কা যখন দিয়েছে, তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, আমাদের তদন্তে এটা আসছে, উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির 3 তলায় পৌঁছে গেছে। দোতলায় ধাক্কা 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে এসে বর্ষাকে বলছিলেন আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবাইর চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানে জুবাইর পড়ে গেছে। এইটুক তদন্তে আসছে, আমাদের এর বাইরে কিছু আমরা জানি। স্বাভাবিকভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিছে, এটাই স্বাভাবিক।